এদিকে হচ্ছে মিনি সুইজারল্যান্ড বা সুইজারল্যান্ড পয়েন্ট, যেটাই হোক। এই যে দেখতে পাচ্ছেন এখানে এটার কোনো কানেকশন নেই, এই যে টিউবওয়েলটার কোনো কানেকশন নেই এখানে, কিন্তু পানি পড়ছে। পূজা শুরু করে দিতে এখানে। তোমরা 3-তে? তোমরা 3 জনই 3-তে? তোমাদের ক্লাসরুম নেই? কোথায়, কোনটা? এদিকে না? বইয়ের মধ্যে খাতা কলমে শুধু লেখালেখি করে যে শিক্ষার হার উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, কিন্তু বাস্তব ক্ষেত্রে যে এসে এরকমই দেখতে পাই। অনেক বেশি ঠান্ডা, মানে এটু পর্যন্ত পানি, এরপর হচ্ছে আস্তে আস্তে। আমার কাছে মনে হয় যে পায়ে হেঁটে নামা ওঠাটাই হচ্ছে বেশি যৌক্তিক। এটা হচ্ছে মূলত জাদুকাটা নদী, উন্নত মানের বালিশ বিক্রি করা হয়, খুবই সফট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। এখন হচ্ছে সকাল 5টা বাজে, সূর্য উদয়ের আগের মুহূর্ত। চারদিকে যদি আপনাদেরকে সুনামগঞ্জের সেই দৃশ্যটা দেখাই, এদিকে হচ্ছে নীলাদ্রি লেক আর এদিকে হচ্ছে সেই মেঘালয়, আর এখানে সব হাউস বোটগুলো যেগুলো রাতে দেখা যায়নি। আবার এদিকে কিছু অ্যানালগ বোটও আছে, এই যে এদিকে কিছু আছে। এরকম হচ্ছে সকালটা আমার সত্যি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আর একটু বেড আর একটু রাইস, এটা অবশ্য ভালো। সকালে ভোর উঠতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক কিছুই পাবেন। যদি সকালটা যদি আপনি ঘুমের মধ্যে কাটিয়ে দেন তাহলে কিন্তু আপনার অনেক কিছু মিস করবেন। কীভাবে সেটা যদি বলি, 5টায় ওঠেন আর যদি 7টায় ওঠেন তাহলে কিন্তু আপনার 2 ঘন্টা জীবন থেকে কমে যাচ্ছে। মান্থলি হিসাব করা হয় তাহলে হচ্ছে 60 ঘন্টা, বাৎসরিক হিসাব করা হয় 700 ঘন্টা। বৃষ্টি পড়ছে, আমাদের বোটটা ছেড়ে দিবে হচ্ছে শিমুল বাগানের উদ্দেশ্যে। এটা দেখতে থাকুন, বোট ছেড়েছে আমাদের বোটটা, আর এটা হচ্ছে এখন এইদিকে মুভ করছে। মানে এতক্ষণ এখানে ছিল, পাড়ে ছিল, পাড় থেকে হচ্ছে এদিকে চলে যাচ্ছে। আমি ভাবতেছি যারা হচ্ছে এখন বোটের ভেতরে আছে, ঘুম থেকে উঠে তারা বলবে গ্রামে কাহা গায়া, তারা বুঝতে পারবে না যে বোট কখন ছেড়েছে আর সেই ভিউটা কেমন ছিল। এটা আসলে মিস করবে। বাজে হচ্ছে 7টা, অর্থাৎ 2 ঘন্টা লেগেছে হচ্ছে আমাদের নীলাদ্রি লেক থেকে শিমুল বাগানের হাউস বোট আস্তে আস্তে রওনা করছে শিমুল বাগানের দিকে। নীলাদ্রি লেক থেকে শিমুল বাগান হাউস বোটে 2 ঘন্টা লাগে। পানিগুলো দেখেন, একটু হচ্ছে নীলাভ দেখা যাচ্ছে, যেটা হচ্ছে নীলাদ্রি লেকের পানির মতো কালার। যতই সামনের দিকে যাচ্ছে পানিগুলো হচ্ছে নীলচে রং দেখা যাচ্ছে আর কি, আরো বেশি গাঢ় নীলচে রং দেখা যাচ্ছে। আর এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে পানিগুলো একটু বেশি নীল টাইপের, আর এদিকে হচ্ছে তুলনামূলক কম। এই হচ্ছে সুনামগঞ্জের যে পানি, সেটার বৈশিষ্ট্য যে কোনো জায়গায় নীল থাকবে, কোনো জায়গায় সবুজ থাকবে। হচ্ছে একটা অসম্পূর্ণ ব্রিজ, এটা হচ্ছে লাউড়ের গড় ব্রিজ বলা হয় এটাকে। দেখতে পাচ্ছেন এখন হচ্ছে শিমুল বাগানে এসে পৌঁছালাম। এটা হচ্ছে জাদুকাটা নদীর মধ্যে এখন আছে। এদিকে হচ্ছে মেঘালয়, আর এর মধ্যে হচ্ছে মেঘগুলো দেখা যাচ্ছে। এই যে মেঘ হালকা বের হয়ে পড়েছি, সাথে নিয়েছে হচ্ছে খাতা আর সানগ্লাসেস। লেখা আছে এশিয়ার বৃহত্তম শিমুল বাগান। তার মানে হচ্ছে নট অনলি বাংলাদেশ বাট অলসো এশিয়ার মধ্যে হচ্ছে সবচেয়ে বড় শিমুল বাগান এটি। উদ্যোক্তাদের দ্বারাই কিন্তু করা হয়েছে। এখানকার পানি অনেক ঠান্ডা, মানে এই দিকের পেছনের ভিউটা অসাধারণ, অনেক ঠান্ডা। আর হচ্ছে পেছনে হচ্ছে মেঘালয়, এটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মূলত জাদুকাটা নদী বা জাদুকাটা ভিউ পয়েন্ট এটাকে বলা হয়। এখান থেকে হচ্ছে মানে উপর থেকে দাঁড়ালে হচ্ছে এই সুন্দর ভিউটা চোখে পড়বে। এর অপোজিট সাইডে অর্থাৎ এই সাইডে হচ্ছে শিমুল বাগান। সো আমরা শিমুল বাগানের দিকে যাব, তার আগে একটু পাটা ভেজালাম। শিমুল বাগানে ঢোকার জন্য শুরুতে হচ্ছে আপনাকে যে এখান থেকে টিকিট নিয়ে তারপর হচ্ছে ঢুকতে হবে, আর টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা করে। ওকে, আগে মেবি 30 টাকা ছিল না আঙ্কেল? আগে 30 টাকা ছিল, এখন হচ্ছে 50 টাকা, অর্থাৎ 20 টাকা বেড়েছে। এটা হচ্ছে 2000 গাছ, শিমুল গাছ রোপণের মাধ্যমে স্থানীয় এবং উদ্যোক্তাদের মাধ্যমে করা হয় আর কি। দেখতে পাচ্ছেন শিমুলের তুলা, বালিশ বলে সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হয় এখান থেকে। সো আপনারা যদি চান এখানে এসে নিতে পারেন। এখানে বাগানের তুলা দিয়ে তৈরিকৃত উন্নত মানের বালিশ বিক্রি করা হয়। আর এখানে হচ্ছে শিমুল তুলা দেওয়া আছে, শিমুল তুলা, এই যে খুবই সফট শিমুল তুলা। আর এখানে সারি সারি শুধু শিমুল গাছ। এখন মেবি ছাতা লাগবে না, ছাতাটা আনাতে অনেক উপকার হয়েছে, কারণ হচ্ছে এখন বের হয়েছি, রোদের তাপ এত প্রখর যে ঝলসে যাচ্ছিলাম রীতিমতো। সো ছাতাটা খুব কাজে দিচ্ছে আর কি।
কোথায় এখন উঠবো না চালা এলিয়া ঘোড়া এর মধ্যে আমি উঠলে তো এটা বসে যাবে। আরে না কি কই আনে লাগান 3 জন তাই নাকি? আমি কত 100 কতক্ষণ তবে ভিডিও করবাই ও নদীর পার দিয়ে ঘুরাই নিয়ে আমি নদীর পাড় দিয়ে ঘুরাই নিয়ে আসবো নদীর পাড়ে মানে এদিক থেকে কি তোমার নিচে নামা যায়? না মানে ও বসার জায়গাটা দেখছো হ্যাঁ 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 এদিক দিয়ে ঘুরাইলে মো পাহাড়ের ভিউ নিয়ে ফুটো এটা তুলে দিই। আচ্ছা তুমি এটা না বলো, তুমি আমাকে টাইম বলো। টাইম নাই আমরা রাউন্ড দিই রাউন্ড ভিডিও করে ঘুরে নামে রাউন্ড হচ্ছে তোমার আমি নিজে ইয়া করবো। আপনি নিজেই চালাইবেন পারবেন। হ্যাঁ নিজে পারি, সমস্যা নেই। সমস্যা কত করে? 100 100 টাকা। ওকে তুমি টাইম বলো, টাইম বললো হচ্ছে আমি ওই টাইমের মধ্যে যাই আবার চলে আসবো তোমাকে। টাইম তো দেই না। টাইম দাও না? ওকে আচ্ছা একটু পর তোমার নাম কি? সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম। আচ্ছা আমি আসলে পরে আসবো। হ্যাঁ একটু যদি লক্ষ্য করেন এই সবগুলো কিন্তু সারিভাবে, এইখান থেকে যদি আমি আপনাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছেন বোঝা যাচ্ছে হয়তো যে সবগুলো হচ্ছে সারি সারি করা, পরিকল্পিতভাবে এখানে গাছগুলো রোপণ করা হয়েছে। আমি হচ্ছে লাল ফুল মনে করে, মানে শিমুল ফুল মনে করে হচ্ছে এখান পর্যন্ত এসেছি। এসে দেখি এটা হচ্ছে মোড়া টাইপ ভাঙা অংশ, এটার উপর রাখা আছে। কারণ এখন তো আসলে ফুল থাকার কথা না। শিমুল বাগান সম্পর্কে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদি দেই, চারদিকে শুধুমাত্র শিমুল গাছ, এখানে প্রায় 2000 থেকে 2500টি গাছ আছে। আর এটি কিন্তু আগে শুরুতে একদম খালি জমি ছিল এবং একজন ব্যবসায়ী তার নিজ উদ্যোগে সে হচ্ছে এখানে গাছ লাগিয়ে এটাকে একদম শিমুল বাগান বানিয়ে ফেলে। এমনিভাবে হচ্ছে ব্যবসায়িক কাজে এমনভাবে হচ্ছে আপনারা শুরুতে ভিডিও দেখলেন, ঢোকার পরেই দেখলেন যে এখানে হচ্ছে শিমুল তুলার যে বালিশ লেপ এগুলো হচ্ছে তারা হচ্ছে সেল করে থাকে। আশেপাশে অনেক টুরিস্ট স্পট থাকার কারণে হচ্ছে এখানেও মানুষ ঘুরতে আসে। আর এখানে আসার কারণ হচ্ছে তারা সে টিকিট বিক্রি করতে পারে। আগে 30 টাকা ছিল, এখন 50 টাকা। সো এখন যদি এখানে ডেইলি যদি ধরি 10,000 যদি পর্যটক আসে তাহলে হচ্ছে 50 গুণ 10 অর্থাৎ 5 লাখ টাকা পার ডে, মানে ডেইলি হচ্ছে 5 লাখ টাকা থাকে। যদিও বা মেনটেনেন্স খরচ আছে। এটাকে মানুষ বলে থাকে লাল ফুলের বাগান, বা স্থানীয়রা যারা অনেকে হচ্ছে আবার ভালোবাসার বাগানও বলে থাকে। নয়নের ঘোড়াতে উঠতেছি, এটার নাম হচ্ছে কি সিংবাদ না? সিংবাদ। তো নয়নের ঘোড়াতে উঠতেছি, যাওয়ার সময় হচ্ছে নয়ন হচ্ছে আমাকে ওখান পর্যন্ত নিয়ে যাবে, আসার সময় হচ্ছে নিজে নিজে আসবে, তাই তো? ওকে সকালে নাস্তা করছি, এটা হচ্ছে চিকেন খিচুড়ি না বিরিয়ানি, বিরিয়ানি আখনি যেটা বলে সিলেটের আখনি বলে, আর আমরা বলি বিরিয়ানি হচ্ছে। আচ্ছা আমি যাচ্ছি আরেক টিলাতে, যেটা হচ্ছে সুনামগঞ্জের আরেকটি পর্যটন কেন্দ্র। আপনারা বাইকে করেও যেতে পারেন, কিন্তু আমার কাছে এই যে এই উঁচু নিচু রাস্তা এবং এটা এত বেশি খাড়া যে বাইকে উঠে আসলে মনে হচ্ছে না সমীচীন হবে। সো আমি হচ্ছে হেঁটে উপরের দিকে উঠছি। যাওয়ার পর কেমন প্লেস, কেমন ভালো লাগে সেটা সব কিছু আপনাদের সাথে একযোগে দেখবো। বাইকগুলো একবার হচ্ছে এইভাবে ওঠে, আবার এইভাবে নামে, এইভাবে ওঠে, এইভাবে নামে। যে কোনো সময় যে কোনো কিছু হওয়ার সম্ভাবনা তো আছে। তো আমরা হচ্ছে বারেক টিলা চলে এসেছি। আর টাঙ্গুর হাওড়ের মতো এই বারেক টিলার বাতাস কিন্তু অনেক ঠান্ডা, মানে হচ্ছে শীতল। গরম কিন্তু অনেক বেশি, রোদের তাপ অনেক বেশি, তার উপর ছাতা আনিনি, মানে শীতল বাতাস থাকার কারণে ওইভাবে গরম লাগছে না। সো এখানে হচ্ছে দেখা যাচ্ছে জুস, লেবু শরবত আছে না, একটা লেবু শরবত দিয়েন উইদাউট সুগার। এখন আপনাদেরকে যে প্লেসটা দেখাবো, এটা দেখার পর আপনারা বিস্মিত হতে বাধ্য হবেন। এই হচ্ছে সেই প্লেস। দেখেন এটা হচ্ছে সুইজারল্যান্ড পয়েন্ট, দেখতে পাচ্ছেন। এই যে ভিডিওতে ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা জানি না। এটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয়, আর এটা হচ্ছে সুইজারল্যান্ড পয়েন্ট। সুইজারল্যান্ড বা হচ্ছে আপনার, আমার কাছে মনে হচ্ছে এটা সুইজারল্যান্ড কম কাশ্মীর বেশি মনে হচ্ছে। কারণ কাশ্মীরে আমি একটা ভিডিওতে দেখেছি তারা হচ্ছে এইভাবে হচ্ছে, মানে এই জায়গাটায় হচ্ছে ক্রিকেট খেলে, আর ওই পাশে পাহাড় থাকে, এই পাশেও পাহাড়। এটা হচ্ছে মূলত এই সাইডটা হচ্ছে বারেক টিলা, যেখানে হচ্ছে আমি আসার জন্য বেরিয়েছিলাম। আর এদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন সুইজারল্যান্ড পয়েন্ট। আসলে সুইজারল্যান্ডের মতো সুন্দর।
দুঃখের বিষয় হচ্ছে এদিক থেকে নামার কোনো রাস্তা নেই। ইন্ডিয়ার বর্ডার এটা, এখানে আবার বিএসএফ থাকতে পারে। আবার এইটুক পর্যন্ত আবার বাঙালিদের যাওয়া যায়, বাংলাদেশের যারা আছে তারা। আর এরপর হচ্ছে কাঁটাতারের বেড়া। কাশ্মীরটা দেখিয়েছে আপনাদের, কাশ্মীরের মতো প্লেস। এটা হচ্ছে তারা যে সুইজারল্যান্ড পয়েন্ট বলে, অর্থাৎ আমি বলেছি এটা কাশ্মীরের মতো। সো এইদিকে হচ্ছে তাদের সাথে কথা বলে আমি হচ্ছে একটা রাস্তা পেয়েছি। রাস্তাটা অনেক অনেক ঢালু। এদিক থেকে আমার হচ্ছে কাঁপতে কাঁপতে নামতে হইতেছে, মানে আমার ভয়েস শুনে বোঝা যাচ্ছে যে আমি কিভাবে নামতেছি এখান থেকে। আর হচ্ছে এখান থেকে বাইকে কিভাবে ওঠে দেখেন। দেখতে পাচ্ছেন যে অনেক খারাপভাবে কিন্তু তা উঠতে হয়। তো আমার কাছে মনে হয় যে পায়ে হেঁটে নামা ওঠাটাই বেশি যৌক্তিক। আসসালামু আলাইকুম। এখানে যে তারের বেড়াটা দেখতে পাচ্ছেন, যে সুইজারল্যান্ড পয়েন্ট যেটা, এর হচ্ছে 150 গজ এদিকে হচ্ছে থাকতে হয় বাংলাদেশিদের। নাম হলো হচ্ছে বিজিবি অ্যান্ড বিএসএফ। তারা হচ্ছে খেপে যায় আর কি, বা হচ্ছে তারা এটা নিতে পারে না। সো এটাই হচ্ছে সুইজারল্যান্ড পয়েন্ট। এখান থেকে একটু দেখাই, এখানে ছিলাম আর এখন হচ্ছে এখানে নেমে এসেছি। আসলাম, আসার পর এদিকে হচ্ছে মিনি সুইজারল্যান্ড বা সুইজারল্যান্ড পয়েন্ট যেটাই হোক। এই যে দেখতে পাচ্ছেন এখানে এটার কোনো কানেকশন নেই, এই যে টিউবওয়েলটার কোনো কানেকশন নেই এখানে, কিন্তু পানি পড়ছে। আর এই যে এটার সাথে যেটা চাপ দেওয়ার ফলে হচ্ছে পানি পড়ে, এটাও লাগানো নেই এটার সাথে। এরপর অনর্গল পানি পড়ে যাচ্ছে, অনেক ঠান্ডা পানি। এই পানি কি খাওয়া যায়? খাওয়া যায় না, এটা নাকি খাওয়া যায় বললো। আমি হচ্ছে এখান থেকে পানি খাচ্ছি। আবার এটার ওর পেছনে যে সায়েন্স, সেটা হচ্ছে এটার পানির লেভেল, ওয়াটার লেভেল অনেক উপরে হওয়ার কারণে অনর্গল পড়তে থাকে। অনেকে হচ্ছে আবার এটাকে লীলা খেলা বা হচ্ছে নিদর্শন এরকম বলার কিছুই নাই। আর যদি ইন্ডিয়ানরা হতো তাহলে তো তারা পূজা শুরু করে দিত, এখানে এসে খাইতো, গোসল করতো, অনেক কিছুই করতো। তোমরা 3-তে? তোমরা 3 জনই 3-তে? তোমাদের ক্লাসরুম নেই? কোথায়, কোনটা? এদিকে না? কি হোমওয়ার্ক করতেছো? পড়ো, তোমরা পড়ো, তোমরা লিখো লিখো। একদম সর্বোচ্চ যে পয়েন্ট বারিকটিলা, এখানে এসে হচ্ছে একটা স্কুল পেলাম। অ্যান্ড যে শিক্ষার হার যে এখনো তার অনেক পিছিয়ে, শিক্ষার জন্য শ্রেণী কক্ষ দরকার, শিক্ষিকা বা শিক্ষক দরকার, ওরকম এখানে দেখতে পাইনি। মানে হচ্ছে তারা খুবই কষ্ট করে পড়াশোনা করছে, আর হচ্ছে পড়াশোনার জন্য ওরকম কোনো পরিবেশও নাই, এটাই বুঝলাম। কিন্তু এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। চাইলে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের মাধ্যমে এই শিক্ষার হার উন্নয়নে কাজ করা যায়। আমরা শুধু বইয়ের মধ্যে খাতা কলমে শুধু লেখালেখি করে যে শিক্ষার হার উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, কিন্তু বাস্তব ক্ষেত্রে যে এসে এরকমই দেখতে পাই। মানে এর আগের বার রাঙামাটি, সাজেক গিয়েছি, তো সেখানেও দেখতে পেয়েছি খুবই দুর্গম এলাকায় তারা হচ্ছে পড়াশোনা করে, এবং সেজন্য হচ্ছে সেই পড়ালেখা খুবই ভালোভাবে ভালো গতিতে হয় না। ঠিক একটু এদিকে আসলে মানে যেদিকে যাই শুধু সীমারেখা অতিক্রম করেছেন এই লেখা, মানে সবটাই পুরোটাই হচ্ছে বর্ডার। আর এর 150 গজ ওদিকে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। এখান থেকে হচ্ছে ইন্ডিয়ার যে রাস্তাঘাট, গাড়ি চলাচল সব কিছু দেখা যায়। আর ওই পাশে হচ্ছে মেঘালয় পাহাড় এদিকে। আর হচ্ছে এই যেখানে একটা চার্চ আছে, চার্চও দেখেছে। আমি হচ্ছে এখন আছি জাদুকাটা নদীতে। আমি অলরেডি গোসল করেছি, এখানে পানিগুলো অনেক ঠান্ডা। এর উপরে হচ্ছে ওইদিকে ছিলাম, ওই দিক থেকে গোসল করে এসেছে। এটা হচ্ছে সীমান্ত, আর এটা হচ্ছে জাদুকাটা নদী, একদম ইন্ডিয়ার পাশ ঘেঁষে। আর এখান থেকে ঝর্ণা হচ্ছে ইন্ডিয়ার, আর আমাদের হচ্ছে হাওড়। আবার এই ঝর্ণার পানিগুলো কিন্তু আবার এদিকে নেমে আসে। সো এদিকে আরেকটু নামি। এখানে শুরুতে হচ্ছে পানি কম থাকে, কিন্তু হঠাৎ করে অনেক বেশি পানির গভীরতা বেড়ে যায়, আর হচ্ছে ঠাঁই পাওয়া যায় না। এখন হচ্ছে যদি একটু যদি অনেক বেশি ঠান্ডা, মানে একটু পর্যন্ত পানি, এরপর হচ্ছে আস্তে আস্তে বাড়তেছে। পানিটা অনেক বেশি ঠান্ডা, অনেক বেশি ঠান্ডা। আর এখানে আমার হচ্ছে আজকের আর হচ্ছে গতকাল মিলে যে পরিমাণ সানবার্ন হয়েছে, মানে কি বলবো, কক্সবাজার গেলে যেমন হচ্ছে আপনি যত সানস্ক্রিন মাখেন,
যতই আপনি SPF 30+ সানস্ক্রিন রাখেন না কেন, আপনার হচ্ছে সানটেন পড়বে। সানটেনের আমি হচ্ছে একটা নমুনা আপনাদেরকে দেখাই। ব্রেসলেট, হ্যাঁ, আমি যদি এটা খুললাম, খোলার পর এই যে দেখেন, এটা হচ্ছে আমার স্কিন কালার, এটা হচ্ছে আমার স্কিন কালার, আর এখন হচ্ছে এই যে এটা হচ্ছে আমার স্কিন কালার, দেখছেন মিলে। তো গোসল করার পর যখন লাঞ্চ করছি, হচ্ছে চিকেন সবজি আর হচ্ছে হাওড়ের কোনো মাছ দিয়ে হচ্ছে সবজি আর সালাদ। আশা করছি আজকে ব্লগটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আর এর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।